আজ আমরা উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন সাহিত্য চর্চার একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা শিকার কবি জীবনানন্দ দাশের একটি অসাধারণ অনুভবের কবিতা শিকার, সেই কবিতাকে নিয়ে একটু আলোচনা করব, একটি মনজ্ঞ আলোচনা করব। বনলতা সেন কাব্যগ্রন্থ, তার 10ম সংখ্যক কবিতা শিকার। কবি জীবনানন্দ দাশ রূপ রস গন্ধ স্পর্শের কবি। প্রকৃতিকে দেখার, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, প্রকাশভঙ্গি তার আলাদা, এবং সেই দেখাটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি না। আজকেই তার চোখ দিয়ে আমরা প্রতিদিনকার যে নিত্যদিনের যে সকাল, সেই সকালের সৌন্দর্যটা কবির চোখে কীভাবে মোহনীয় হয়ে উঠেছে, সেটাকেই আমরা যেন নতুন অভিজ্ঞতার রঙে মিশিয়ে নিয়ে আবার দেখব। এও এক ধরনের পুনর্জীবন পাওয়া। কবিতায় এসেছে বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন উপমা, পাশ্চাত্যের বিভিন্ন অনুষঙ্গ। আমরা দেখব সেগুলো কি আসলে। আমরা প্রথমে কবিতাতেই চলে যাব, প্রথম স্তবক, যেখানে ভোরের প্রকৃতির অপরূপ বর্ণনা কবি তুলে ধরেছেন। একটি ভোরের প্রকৃতির বর্ণনা দিয়ে কবিতাটির সূচনা হয়েছে। এই ভোর অর্থাৎ প্রথম ভোর যেন এক নির্মল প্রকৃতির আত্মপ্রকাশ, যেন অনাবিল অরণ্য প্রকৃতির স্নিগ্ধ রূপের প্রকাশ। সেই ভোর কেমন? ভোরের আকাশের রং কেমন? কবির কথায় ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, কোমল ও নীল। আসলে নীল রঙের আকাশকে রাঙিয়ে এ পৃথিবীতে নির্মল ভোর নেমে আসি। ঘাস ফড়িংয়ের আমরা যে ছবিটা দেখি, যে ঘাস ফড়িংয়ের কিন্তু ওই বুকের দিকটা কিন্তু পুরো সবুজ হয় না, একটু হালকা নীলাভ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কবি সেই ঘাস ফড়িংয়ের মতো কোমল নীলটাকে তিনি ভোরের প্রকৃতির সঙ্গে তুলনা করেছেন। আর কি বলেছেন তিনি? চারদিকের পেয়ারা ও নোনার গাছের রঙকে, নোনার গাছ অর্থাৎ আতা জাতীয় গাছ, সেই গাছের রঙকে কবি টিয়ার পালকের মতো সবুজ রঙের সঙ্গে তুলনা করেছেন। গাছকে তুলনা করেছেন পাখির সঙ্গে। টিয়ার যে পালক, তার সঙ্গে তুলনা করেছেন। আর তিনি ভোরকে তুলনা করেছেন ঘাস ফড়িংয়ের কোমল নীল রঙের সঙ্গে। এইভাবে তিনি ভোরকে দেখেছেন তার অন্তর্নিহিত চোখ দিয়ে, তার প্রকৃতি তন্ময়তার অনুভব দিয়ে। ভোরের আকাশে ফুটে থাকা একটিমাত্র তারা অর্থাৎ শুকতারা যেন সে রাতের বিদায়ী অস্তিত্বকে নিজের মধ্যে ধারণ করে রেখেছে। অর্থাৎ ভোরের আকাশ ক্রমশ আলোকিত হয়ে ওঠার কারণে কেবল একটি তারাই ফুটে রয়েছে। ভোরের এই তারাকে কবি তুলনা করেছেন কার সঙ্গে? পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির সঙ্গে। অর্থাৎ গ্রাম বাংলার বধূদের লজ্জাকুণ্ঠাকে কবি এখানে তুলে ধরেছেন। গ্রামের মেয়েটির আচরণ, তার কোমলতা, তার পেলবতার সঙ্গে বাসর ঘরের। আর মদির শব্দ মানে মত্ততা। গোধূলি মদির মানে সূর্যাস্তের সময়ে পশ্চিম আকাশের মত্ততা, অর্থাৎ সূর্য যখন হয় সূর্যোদয়ের সময় গোধূলি মদির। আমরা জানি সূর্যোদয় আর সূর্যাস্ত, এটা গোধূলি মদির মানে সূর্যাস্ত। সূর্যাস্তের সময়ে যখন পশ্চিম আকাশের যে মত্ততা মানে মাদকতা, মানে আকাশটা এমন রঙিন হয়ে ওঠে যেন মনে হয় যে এক ধরনের যে যৌন মাদকতা। কবি এখানে মদির শব্দ ব্যবহারে মিশিয়ে দিয়েছেন এই এক ধরনের যৌন মাদকতা। এরপর কবি তারাটিকে তুলনা করেছেন মিশরের মানুষীর সঙ্গে, যে মানুষীকে হাজার হাজার বছর আগে এক রাতে তার মুখের থেকে সাদা মুক্ত রেখেছিল কবির নীল মদের গ্লাসেই। তাহলে তারাটিকে তুলনা করেছেন নীল আকাশের ক্যানভাসে রাত জাগা তারা আর নীল মদের পাত্রে রাখা সাদা মুক্ত যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই উপমার মাধ্যমেই। আমরা দেখলাম সহজ সরল গ্রাম্য মেয়ের সঙ্গে তুলনায় যে সলজ্জতা ছিল, কিছুক্ষণ পরে তা ভেঙে যায় এক ঐতিহাসিক আড়ম্বরে। আসলে আমরা দেখলাম কবির লেখনীতে একদিকে বাসর ঘরের লজ্জাবনতা, কুণ্ঠিতা নারীর সংকোচ উপস্থিতি,
পাশাপাশি মিশরের মানুষের দর্পিত উপস্থিতি, এই বিপরীত ধর্মিতা কোথাও যেন দুয়ে মিলেমিশে এক হয়ে গেছি। এই এক হয়ে যাওয়ার ইঙ্গিত বহন করছি। হাজার হাজার বছর আগের কোনো এক রাতেও যেমন আকাশের প্রায় নির্বাপিত তারাটি আরোগ্য নায়িকার মদিরার সাক্ষ্য বহন করে, অনুরূপভাবে আমরা বলতে পারি এই সময়েও ভোরের আলো প্রকাশের আগে একটি লাজুক তারা যেন অরণ্য বনানীর সারা রাতের কাহিনীর সাক্ষ্য বহন করে। তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও পর্যন্ত যে মাধুর্য প্রকৃতির বুকে বজায় আছে তা ক্ষণপরেই নষ্ট হয়ে যাবে। মিশরীর মানুষের মুক্ত রাখার প্রসঙ্গ উল্লেখ করেছেন। মিশরের রহস্যময়ী সুন্দরী রানী ক্লিওপেট্রা যেভাবে সুরাপাত্রে মুক্ত রেখে বিষাক্ত পানীয় তৈরি করেছিলেন, এটি একটি গল্প। তেমনি ভোরের আকাশের তারাটির মধ্যেই আপাত সৌন্দর্য থাকলেও সে যেন সম্ভাব্য কোনো এক মৃত্যুর পূর্বাভাস বহন করে আনছে। এরকম ব্যঞ্জনা কবি এখানে সৃষ্টি করার জন্যই মিশরের মানুষের প্রসঙ্গটা এনেছেন, তার নীল মদে রাখা বুকের থেকে খুলে দেওয়া মুক্তোর প্রসঙ্গ। আমরা চলে যাব কবিতার দ্বিতীয় স্তবকেই। দ্বিতীয় স্তবক সকালের আলোয় মানুষ ও প্রকৃতির বর্ণনা দিয়েছেন। আগুনের যে রূপ বর্ণনায় চিত্র রূপময়তার কবি হয়ে ওঠেন এই স্তবকেই। এবং এই পংক্তিতেই, এই বাক্যটির মধ্য দিয়েই কবি যেমন বন্যজীবনের দুরন্ত উচ্ছ্বাসকে ফোটাতে চেয়েছেন, তেমনি মানুষের মধ্যে সম্মিলিতভাবে আনন্দ উপভোগের মাদকতাকেও বোঝাতে চেয়েছেন। অর্থাৎ সবাই মিলে আগুন পোহাচ্ছে সেই দিকটিও বোঝাতে চেয়েছেন। বনের বুকে হিমের রাতে শীতার্ত বাসিন্দা যাদেরকে কবি এখানে দেশোয়ালি বলেছেন, আদিবাসী যারা হচ্ছে ভূমিপুত্র, সেই দেশোয়ালি মানুষজন তারা প্রবল শীতের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে, শরীরকে গরম রাখার জন্যে সারা রাত ধরে বনের ডালপালা, শুকনো অশ্বস্থ পাতা, কাঠকুঠো জড়ো করে তারা কি করেছে, কাঠকুটো জড়ো করে আগুন জ্বালিয়ে শরীর সেঁকে নিচ্ছে। এই আগুনকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? মোরগ ফুলের সঙ্গে তুলনা করেছেন। আমরা ভাবতে পারি কি কখনো? জীবনানন্দ না এলে আমাদের কল্পনার জানালাগুলো হয়তো অনেকখানি বন্ধ হয়ে থেকে যেত আজও। এই আগুনের সঙ্গে মোরগ ফুলের যে রক্তিম আভা, সেটার তুলনা করেছেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যে আগুনের রূপের যে পরিবর্তন কবি লক্ষ্য করেছেন, তাই কাব্যিক ভঙ্গিমায় প্রকাশ করেছেন। পূর্বরাত্রির জ্বালানো অবশিষ্ট প্রায় শুকনো অস্বস্ত পাতা দুমড়ে মুচড়ে ধিকি ধিকি করে এখনো জ্বলছে। এই যে অস্বস্ত পাতার ধিকি ধিকি আগুনকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনা করেছেন। খুব ইন্টারেস্টিং। হিমের রাত অবসান হলো, হিমের রাত শেষ হয়ে যাবেই। দেশওয়ালি মানুষজন যে শুকনো পাতাগুলো দিয়ে আগুন সেঁকে নিয়েছিল শরীরকে গরম রাখার জন্য, এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সেই পাতাগুলোর আগুনের আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। কেননা সূর্যের আলোয় তার রং আর কুমকুমের মতো নেই, অর্থাৎ লাল রঙের প্রসাধনীর মতো উজ্জ্বলতা আর নেই। ভোরের সেই অবশিষ্ট দুমড়ানো মোচড়ানো অস্বস্ত পাতার আগুনে তাই রাত্রিকালীন ঘন অন্ধকারকে আলোকিত করার শক্তি তার আর নেই। রুগ্ন শালিকের হৃদয়ের ইচ্ছা যেমন সতেজ উজ্জ্বল হয় না, তেমনি ফ্যাকাশে হয়ে গেছে সকালের আলোয় এই আগুনের রং। অর্থাৎ রাত পোহানোর পর ভোর এলে আগুনের সেই রং আর কুমকুমের মতো থাকে না, নিভে আসা সেই আগুন হয়ে যায় অল্প প্রাণ রুগ্ন শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। বোঝা গেল? শালিকের বিবর্ণ ইচ্ছেই অল্প প্রাণ। তারপর কবি বলেছেন, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এভাবেই পূর্বরাত্রিকালীন জ্বালানো আগুনের সব রং নিভে গিয়ে ভোরের নবরূপ সৌন্দর্য প্রকাশিত হয় রূপমুগ্ধ কবির চেতনায়। মানুষের সঙ্গে প্রকৃতির যে মেলবন্ধন, প্রকৃতির যে কোঅপারেশন, প্রকৃতির মধ্যে মানুষের যে বেঁচে থাকা, তারই এক পাশাপাশি সুন্দর অনুপম দৃশ্য কবি এখানে ফুটিয়ে তুলেছেন। আমরা তৃতীয় স্তবকে গিয়ে দেখব অরণ্যভূমির
যে আপন সন্তান হরিণ, সেই হরিণের জীবন সংগ্রামের কাহিনী আমরা দেখব। যে বনের মধ্যে সারা রাত ধরে নক্ষত্রহীন মেহগিনীর মতো ঘন অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে এক হরিণ ক্লান্ত ক্ষুধার্ত, সে জানত যে ভোরের ঝলমলের আলোতেই তার এই যে সারা রাতের প্রচেষ্টা, এই সারা রাতের লড়াই, এর অবসান ঘটবে। তাই সে ব্যাকুলভাবে একটি ভোরের জন্য, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। ঝলমল করে ওঠা সকালের কাছে সে খুঁজেছিল নিশ্চয়তার প্রতিশ্রুতি। এই নবজন্ম পাওয়া হরিণটি যেন তীব্র উচ্ছ্বাস প্রকাশ করতে ভোরের আলোকে খুঁজে নিয়েছিল। চিতাবাঘিনী সারা রাত চেষ্টা করেছে হরিণকে হত্যা করে খাদ্যে পরিণত করার জন্য, তেমনি বিপরীতে হরিণটিও কিন্তু দ্রুত দৌড়ে দৌড়ে অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে নিজেকে আত্মগোপন করে রক্ষা করে চলেছিল প্রতি মুহূর্তে। তাই সে খুব ক্লান্ত, পরিশ্রান্ত এবং তীব্র ক্ষুধার্ত। খিদের জ্বালায় সে তাই ছেড়ে ছেড়ে খেয়েছিল বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। সারা রাতের তার ঘুমহীনতার ক্লান্তি, তার সঙ্গে ভয় দূর করার জন্য শরীরটিকে স্রোতের মতো প্রাণময় ও গতিশীল একটি আবেশ আরাম দিতে সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। অর্থাৎ শরীরে যাতে এই সারা রাতের গ্লানি ঘুচে যায়, সেজন্য সে নদীর শীতল জলে নিজেকে ডুবিয়ে দিয়েছিল। আর সবুজ কচি ঘাস খেয়ে সে তার এনার্জি, সে তার গতিশীলতা, প্রাণময়তা, এটাকে সে গ্রহণ করতে চেয়েছিল। এই হলো তৃতীয় স্তবকের হরিণের জীবন সংগ্রামের এক অপূর্ব কাহিনী। আসলে এই জীবন সংগ্রাম কার? সাধারণ নিপীড়িত অসহায় মানুষও তো এই প্রতি মুহূর্তে লড়াই করে বেঁচে থাকে, তারই কি প্রতীক? হ্যাঁ, হরিণ সেই শোষিত, সেই প্রতি মুহূর্তে সমস্যা জর্জরিত সাধারণ মানুষের, কর্মী মানুষের প্রতীক। আমরা চতুর্থ স্তবকে চলে যাব। এই হরিণীর সুপ্ত মনোবাসনার এক দারুণ যে ছবি এঁকেছেন কবি, সেই দিকে। কবিতার চতুর্থ স্তবকে কবি জীবনানন্দ সার্থক পূর্ণোপমা অলঙ্কারের প্রয়োগ ঘটিয়েছেন। তিনি বলেছেন, তিনি কি বলেছেন? বলেছেন যে একটা যে অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য কে পাবে? হরিণ। অর্থাৎ কুঞ্চিত গর্ভাশয়ের অন্ধকার থেকে শিশুর আলোময় পৃথিবীতে জন্মগ্রহণের মধ্য দিয়ে আগমন ঘটে, নবজীবন পায় সে। রাতের শেষে ঝলমলে ভোরের সূচনায় হরিণটি বন থেকে বেরিয়ে নদীর জলে স্নান করেছিল। সারা রাতের ক্লান্তি ধুয়ে সে যেন নতুন জীবনকে বরণ করেছিল, উপভোগ করতে চেয়েছিল। অর্থাৎ হরিণটির বিস্তীর্ণ উল্লাসকে অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে বেরিয়ে আসা ভোরের রৌদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। খুব ইন্টারেস্টিং। এবং কবি জীবনানন্দ দাশ মানেই আমরা জানি অনেক ক্ষেত্রেই তিনি যৌনতাগন্ধী। তার শ্রেষ্ঠ যে নারী বনলতা সেন, সুচেতনা, ঠিক আছে, এগুলো বাংলা সাহিত্যের কালজয়ী এক চরিত্র হয়ে গেছে, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এবং প্রতি মুহূর্তে সে আমাদের মধ্যে নানান ধরনের অনুরণন তৈরি করে। তাই তার কবিতার মধ্যে এই বারে বারে ফিরে আসে কিছু যৌনতাগন্ধী প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ। এখানেও সেই দেখব যে মাতৃ জঠরের সঙ্গে কবি এইভাবেই হরিণের যে রাত্রি যাপনের কাহিনী, সেটাকে তিনি তুলনা করেছেন। হরিণ যে রাতের অন্ধকারে ছিল, আসলে সে যেন মাতৃ জঠরের শিশুর মধ্যে ছিল, সে যেন জরায়ুর মধ্যে ছিল। এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শিশু যেমন গর্ভাশয় থেকে বেরিয়ে এসে প্রকৃতির আলো দেখে, সে যখন নবজন্মগ্রহণ করে, হরিণও যেন সেই রাত্রির অন্ধকার, আসলে তার প্রাণনাশের যে ইতিহাস ওখানে ছড়িয়ে রয়েছে, প্রাণনাশের যে প্রতি মুহূর্তে সংকট ছড়িয়ে রয়েছে, সেখান থেকে যখন সে ভোরের আলোটাকে দেখলো, তখনই সে নবজীবন পেল, ঠিক মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতোই। সারা রাত সে অন্ধকারে ছিল, মাতৃ জঠরের কুঞ্চিত গর্ভাশয়ের মতো। এবার সে কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মধ্যে বেরিয়ে এসেছে। সুন্দরী বাদামি হরিণটি ভোরের অপরূপ নীল আকাশের নিচে সূর্যালোকের স্পর্শেই জীবনী শক্তি ফিরে পেয়ে জেগে উঠেছিল। ভোরের নতুন আলোয় নবজীবন লাভ করা হরিণটি হরিণীদের হৃদয় জয় করার জন্য তার যে সাহস, সৌন্দর্য, তার শরীরী ভঙ্গিমায়, তার চঞ্চলতায় যেন নবজীবনী শক্তিতে জেগে উঠে আবারও সে নূতন স্বাদে, সৌন্দর্যে
হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। অর্থাৎ পুরুষ হরিণ সে হরিণীকে বশ করতে চেয়েছিল নতুন প্রাণ ফিরে পেয়ে, নতুন জীবনের আকাঙ্ক্ষায়, ঠিক আছে, নতুন, ঠিক আছে, সঙ্গম বাসনায়, ঠিক আছে, প্রত্যেকের এই যে একটা মানুষের চাহিদা, ঠিক আছে, শারীরিক মানসিক, সে পশুর মধ্যেও থাকে, সেই পশুর মধ্যেও থাকে। কবি জীবনানন্দ দাশ সেই জায়গাটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, ছোঁয়ার জায়গা করার চেষ্টা করেছেন, যে মানুষের ইচ্ছা, মানবী ইচ্ছা, ঠিক আছে, সেটা কিন্তু একটা নিরীহ প্রাণীর মধ্যেও তারও একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছেকে দাম দিতে হয়। কিন্তু আমরা দেখব কবিতার শেষ দিকে, কবিতার যে পঞ্চম স্তবক, সেই স্তবকে গিয়ে আমরা যখন দেখব যে না, আসলে এই সমস্ত শোষিত মানুষ, ঠিক আছে, এই সমস্ত যারা প্রতি মুহূর্তে লড়াই করে বেঁচে থাকে, যারা সভ্যতাকে দাঁড় করিয়ে রাখে, টিকিয়ে রাখে, এই যে জঙ্গল সভ্যতা, অরণ্য সভ্যতা, ঠিক আছে, এই সভ্যতার নির্মম সত্যকে কবি তুলে ধরেছেন, যে নিরপরাধরা তারা চিরকাল ঘাতকের দ্বারা নৃশংসভাবে হনন হয়। হরিণ ঘাতক, হরিণ হত্যা তারই প্রতীক। এখানে হরিণ সেই সমস্ত নিরপরাধ মানুষের প্রতীক, শোষিত মানুষের প্রতীক, যে নিজের মতো করে জীবনযাপন করতে পারে না, নিজের জীবনের স্বাদ গ্রহণ করতে পারে না। কবিতায় আধুনিক মানুষের যে নিষ্ঠুরতা, আধুনিক সভ্যতার যে নির্মমতা, সেটাকে তিনি ব্যঙ্গ করেছেন শেষ স্তবকে গিয়ে। হৃদয়হীন নাগরিক লালসার প্রতি তীব্র বিদ্বেষ কবি শেষ স্তবকে উল্লেখ করেছেন। এবং শুরুটা হয়েছে খুব সুন্দরভাবে একটা অদ্ভুত শব্দ। তাই আমরা সবতে শেষ স্তবকের শুরুতেই শুনতে পাই এই একটা অদ্ভুত শব্দ। শিকার কবিতায় শব্দটি হয় ভোরবেলায়। ভোরবেলার এমন নির্মল অনাবিল নৈসর্গিক রূপ লাবণ্য প্রকৃতির বুকে তেমন আওয়াজ সচরাচর হয় না, তাই শব্দটিকে কবি অদ্ভুত বলে মনে হয়েছে। আসলে সকালবেলা যদি হঠাৎ করে গুলিগোলা বোমাবাজি হয়, তাহলে কি হবে? মনে হবে এটা আমাদের অদ্ভুত, বেখাপ্পা, ঠিক আছে, এটা ঠিক মানানসই নয়, আমাদের ছন্দপতন বলে মনে হয়। ঠিক অরণ্য জীবনেও যদি একদম সকালবেলা যে সবে নতুন স্বপ্ন দেখেছিল, বাঁচার স্বপ্ন দেখেছিল, বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে একটু নিজেকে আবেশ আরামে নদীর তীক্ষ্ণ শীতল জলে যে শরীরটাকে ডুবিয়ে দিয়েছিল যে হরিণ, সে হঠাৎ কী করলো, সেই অরণ্য প্রকৃতির মধ্যে শুনতে পেল এক বিপর্যয়ের ছন্দপতন। অরণ্য জীবনে অপরিচিত এই শব্দটি একেবারেই কিন্তু বেমানান। আসলে আমরা জানি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, সুতরাং অরণ্য প্রকৃতিকে রক্ষা করতে হবে। অরণ্য প্রকৃতিতে এই ধরনের শব্দ মানেই বেমানান, ঠিক আছে, এই ধরনের শব্দ মানেই, ঠিক আছে, হত্যালীলা, অরণ্যকে এক প্রকার লুণ্ঠন করা। আমরা ঠিক একই ধরনের কবিতা কিন্তু পেয়েছিলাম দশম শ্রেণীর আফ্রিকা কবিতায়। সেখানেও দেখেছি সাম্রাজ্যবাদী শক্তির যে দাপট, যে নিষ্ঠুরতা, ঠিক আছে, আফ্রিকার অরণ্যকে ধ্বংস করার যে চেষ্টা, ঠিক একইভাবে আমরা দেখব শিকার কবিতায় কিন্তু ঠিক অন্য আঙ্গিকে আর এক প্রাণের, ঠিক আছে, লড়াই, আর এক বার্তা, শুভ বার্তা কবি দিতে চেয়েছেন, আর এক যে আধুনিক সভ্যতার প্রতি তার যে বিদ্বেষ, সেটাকেই তিনি টার্গেট করেছেন। যেমন করে রবীন্দ্রনাথ করেছিলেন তার আফ্রিকা কবিতায় তথাকথিত সভ্যতা গর্বী মানুষের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে, তেমনি এই কবিতায়ও কবি সেই সভ্যতার নির্মম পাশবিকতাকে তিনি তুলে ধরেছেন এই সমস্ত নিষ্ঠুর যারা শিকারী রয়েছেন তাদেরকেই। তাই তিনি বলেছেন এই শব্দটা হচ্ছে এই সকালবেলার, এই ভোরবেলাকার অরণ্য জীবনে এই শব্দ আসলে বেমানান, তাই অদ্ভুত। এবং কবি কি বলেছেন? নদীর জল মচকা ফুলের মতো লাল। আমরা আগে দেখেছিলাম মোরগ ফুলের মতো লাল, মানে মোরগ ফুলের মতো আমরা বলেছিলাম যে লাল আগুন, সেখানে আগুনকে তুলনা করা হয়েছিল মোরগ ফুলের সঙ্গেই। আসলে সে আগুন উষ্ণতা, জীবনকে বাঁচিয়ে রাখার জন্য আগুন। তাই মোরগ ফুল একটা রোমান্টিক জায়গা থেকে তিনি জায়গাটাকে দেখেছেন। আর এখানে আবার তিনি বলেছেন কিনা মচকা ফুলের মতো লাল, ঠিক আছে, বাংলার একটা অন্যতম নামী ফুল মচকা ফুল। এবার দ্বিতীয় স্তবকে দেশওয়ালি মানুষরা যে আগুন জ্বেলেছিল সেটা মোরগ ফুলের মতো লাল। আর এখানে কবি কি করেছেন? এবারে কবি আড়াল থেকে শিকারী মানুষদের বন্দুকের গুলি এসে যখন বিদ্ধ করে হরিণকে, এবং নদীর জলে নিমজ্জিত হরিণকে যখন গুলিবিদ্ধ, এই হরিণটির দেহ থেকে যখন রক্তের স্রোত ছিটকে ছিটকে ছড়িয়ে যায় নদীর জলে, নদীর জল তখন কি হয়? রক্তিম হয়ে ওঠে। কবি এখানে নদীর জলকে সেই মচকা ফুলের পাপড়ির মতো লাল বলেছেন। মচকা ফুলের পাপড়ি, নদীর জল, হরিণের যে হত্যা,
সেই হত্যাকে কবি মচকা ফুলের পাপড়ির মতো লাল বলেছেন। ফুলের পাপড়িগুলো যখন ছিঁড়ে যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ঠিক তেমনি তেমনি এই নদীর যে নির্মল স্নিগ্ধ জলের বুকেও রক্তের রং জমাট না বেঁধে ওই মচকা ফুলের পাপড়ির মতোই ছড়িয়ে পড়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের যে দৃশ্য, যে পাতলা আস্তরণ, সেটাকে দেখে কবি চমকে উঠেছেন। কবি অদ্ভুত শব্দের সেই যে ইমেজ, অর্থাৎ বন্দুকের গুলি আমরা পরে পাবো, মচকা ফুলের পাপড়ির রঙে কবি নিহত হরিণটির রক্তধারার রঙকে মিলিয়ে দিয়েছেন। আগুন জ্বলল আবার। পরীক্ষায় প্রশ্ন পড়ে, আগুন কিন্তু জ্বলেছিল এর আগেই, সে আগুন জীবনকে বাঁচিয়ে রাখার জন্য। আর এই আগুন জ্বলল কিসের জন্য? উপভোগের জন্য। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো এই আগুনে ভোগবাদী লালসা মেটানোর জন্য। মত্ত হয়ে ওঠে নির্মম হৃদয়হীন ঘাতক মানুষেরা। এবং তারা কি করে? তারা অনেক পুরনো শিশির ভেজা গল্প করেছিল নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে। একদিকে নিষ্ঠুরতা, আর অন্যদিকে ঘাসের বিছানায় বসে একটা কিনা পুরানো শিশির ভেজা রোমান্টিক গল্প, সিগারেটের ছোঁয়া, মানে এক ধরনের কিনা এও এক ধরনের তাদের জীবনের যে আধুনিক বন্যতা, ঠিক আছে, সেটা কি? অর্থাৎ তিনি বলেছেন তার পরের লাইনেই যে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। টেরিকাটা মানে বাঁকা বাঁকা টেরি, বাঁকা সিঁথি করাও, সেই সিঁথি কাটা। আসলে এখানেই এই টেরিকাটা হৃদয়হীন নাগরিক লালসার প্রতীক, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা মানুষ। এলোমেলো কয়েকটি বন্দুক রয়েছে, এবং পরে দেখলাম এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। মৃত্যুর এক পাশবিক হত্যাচিত্র কবি এখানে তুলে ধরেছেন। আধুনিক সভ্যতার যে অমানবিক লালসা ও কুৎসিত রূপটিকে কবি ফুটিয়ে তুলেছেন একেবারে নাটকীয় ব্যঞ্জনায় কবিতার শেষ স্তবকে। হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম, এই ঘুম কার? হরিণের। ভোরের আলোর মতোই পবিত্র সরল নিরপরাধ প্রাণকে হত্যা করলো কারা? কয়েকজন টেরিকোটা নাগরিক। হরিণের তো কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না, তাই ঘুম নিরপরাধ। অর্থাৎ দয়াহীন বোধহীন ঘাতকের প্রতীক তীব্র ব্যঙ্গে কবি ব্যবহার করেছেন নিরপরাধ শব্দে। যদিও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পটভূমিতেই অন্যায় স্পর্ধায় সুন্দরের নিরপরাধে এই ট্র্যাজিক রক্তাক্ত পরিণতিতে মানুষের কোনো অনুতাপ নেই, বরং সুস্বাদু মাংস তৈরির প্রয়োজনে আগুন জ্বালানোর ব্যস্ততা আছে। আর আছে কি? কৃত্রিম বানানো শিশির ভেজা গল্প। সভ্যতার এই নির্মম সত্যকে কবি তুলোধনা করেছেন স্বীকার কবিতায়। এই নির্মম সত্যকে তিনি স্বীকার কবিতায় অনন্য ব্যঞ্জনায়, অনুভবে, শব্দে, রূপকল্পে, উপমায় তিনি ফুটিয়ে তুলেছেন। আসলে নিরপরাধীরা চিরকালই ঘাতকের দ্বারা নৃশংসভাবে হনন হয়। হরিণ তার প্রতীক, এবং স্বীকার কবিতা সেই সভ্যতার নির্মম সত্যকেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এরকম একটি অসাধারণ কবিতা আজকে আমরা বোঝার চেষ্টা করলাম।